আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ থাকবে। বিকেলে রংপুরে বিভাগীয় নির্বাচন কমিশন সদর দপ্তরের হল রুমে ৮ জেলা প্রশাসনিক ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে নির্বাচন নিয়ে মত বিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। এর আগে সকালে নির্বাচন সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তাদের সাথেও মত বিনিময় করেন নাসির উদ্দিন। তিনি বলেন, সীমাবদ্ধতার মধ্যেও নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নির্বাচন কমিশন। আর ভোটের সময় ঘনিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। এ সময় সিইসি বলেন, নির্বাচন পদ্ধতির উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। তাই আগামী নির্বাচনে কেন্দ্রে ভোটারকে নিয়ে আসাটাই বড় চ্যালেঞ্জ হবে। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাল্লাহ নেক্সট ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। এমনি ইচ্ছা করলো কেউ একদম গোলমাল করলো আর ইলেকশন কনস্টিটিউয়েন্সি ক্যান্সেল করে দিলে এমন তো না, এটা প্রপার তদন্ত হবে। তো তবে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ ইনশাল্লাহ এবার দেওয়া হবে না। দেশের মানুষ পরিবর্তনের পাশাপাশি ভালো কিছু চায় মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামীর বাংলাদেশে সেই জন আকাঙ্ক্ষা পূরণ করবে বিএনপি। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানই বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী। রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলন। শহীদ হয়েছেন সেই সমস্ত সম্মেলনে আগামীর বাংলাদেশের চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। আপনারা যারা বাইরে থেকে নয় থেকে অত্যন্ত মেধাবী চিকিৎসক, আপনারা এখানে একটা সেন্টার গড়ে তুলতে চান যেগুলো হবে সেন্টার অফ এক্সেলেন্স, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা এখানে কার্ডিওলজিস্ট আছেন তারা বিষয়টি সম্পর্কে ধারণা আছে, এবং অন্য যারা আছেন নিশ্চয়ই আপনাদেরও ধারণা আছে। ঠিক আমার কাছে মনে হয়েছে 5 তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে। গত 15 বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই, তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। মানুষ পরিবর্তনের সাথে ভালো কিছু চায় জানান তারেক রহমান। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই, সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদেরকে সেই শুরুটা করতে হবে। 6 বছর পর অনুষ্ঠিত হচ্ছে ড্যাবের জাতীয় সম্মেলন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নেতারা যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, সেই লিগেসিটি আমাদেরকে কন্টিনিউ করতে হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নেতৃত্বের দ্বন্দ্বে প্রতিষ্ঠার পর থেকে 7মবারের মতো ভাঙনে মুখে পড়ল হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া দল জাতীয় পার্টি। খোদ এরশাদের জীবদ্দশা ভেঙেছে 4 বার। আবারও শনিবার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে জাপা নামে 10ম কাউন্সিল করেছে জিএম কাদের বিরোধীরা। দলের অতীত ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ। গেল 30 জুলাই ঢাকার একটি আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কর্মকাণ্ডের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়। জাপার প্রেসিডিয়াম বৈঠকে কাউন্সিল করার সিদ্ধান্ত নেওয়া হয় 28 জুলাই। তবে ভেন্যুর জটিলতার কথা বলে জিএম কাদের স্থগিত করেন সম্মেলন। আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার শীর্ষ 2 পদের প্রার্থী হতে চাওয়ায় বাধি বিপত্তি। শনিবার রাজধানীর গুলশানে একটি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় আনিসুল এবং রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে 10ম সম্মেলন। জাপা থেকে বের হয়ে আলাদা দল গঠন করা অনেকেই ছিলেন এই সম্মেলনে। দীর্ঘদিন পর এক মঞ্চে দেখা যায় অব্যাহতি পাওয়া দলের অনেক নেতাকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মনোনয়ন ও কমিটি বাণিজ্য করে জাতীয় পার্টিকে ধ্বংস করেছে জিএম কাদের, এমন অভিযোগ দল থেকে বের হয়ে আসা কেন্দ্রীয় নেতাদের। দলের ভিতরে বিভক্তি, নেতৃত্ব সংকট এবং মনোনয়ন বাণিজ্যের মতো কিছু অভিজ্ঞতা আমাদের ভাবমূর্তিকে পূর্ণ করেছে। আমরা লক্ষ্য করেছি যে পার্টি থেমে যাচ্ছে, পার্টি টুকরো টুকরো হচ্ছে, পার্টির মধ্যে অনৈক্য হচ্ছে,
এবং যারা মূল দায়িত্বে তারা সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। যে নেতৃত্ব আসবেন তারা গ্রহণ করেন, তবে আমরা আশা করব যে জাতীয় পার্টি হয়তো আবারও তার গৌরব ফেরত পাবে। জাতীয় পার্টি কোনো আঞ্চলিক দল তো হইতে পারে না, জাতীয় পার্টি একটা লিমিটেড কোম্পানি হইতে পারে না, অথবা এটা কোনো পীরের দরবারও না যে পীরের পরিবর্তে আরেকজন বসবেন তাকে আমরা মালা দেব। জাপার সাবেক নেতা আনোয়ার হোসেন মঞ্জু বলেন, যারা গণতন্ত্র বিশ্বাস করে না তারাই জাতীয় পার্টির সমালোচনা করে। আমাদের সমালোচনা করে কারা? যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা অন্য গণতন্ত্রে বিশ্বাস করে, স্বৈরতন্ত্র বলে একদিকে, তাদের কথাবার্তা কার্যকলাপ সব স্বৈরতন্ত্রের গড়া। জাতীয় পার্টি অতীতের অন্যায় ও ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চান আনিসুল ইসলাম মাহমুদ। আমরা তো বিপ্লবী পার্টি নই, তারপরেও যদি জনগণ মনে করে আমরা কোনো অন্যায় করেছি, নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি, কারণ আমরা জনগণকে নিয়ে রাজনীতি করতে চাই, জনগণের মতামতকে সম্মান প্রদর্শন করতে চাই। এর আগে 2024 সালে রওশন এরশাদের নেতৃত্বে কাউন্সিলের মাধ্যমে ষষ্ঠবারের মতো ভাঙন দেখা দিয়েছিল দলটিতে। মাহমুদুল্লাহ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। প্রায় 14টি এজেন্ডা নিয়ে মিরপুরে চলছে বিসিবি সভা। অস্ট্রেলিয়া থেকে অনলাইনে যুক্ত হয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আলোচনার টেবিলে বিশেষ গুরুত্ব পাচ্ছে দুদকের রিপোর্ট। তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটে অনিয়মের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সেখানে 18টি ক্লাবের মালিক পক্ষের অনিয়মের সত্যতাও মিলেছে। নেদারল্যান্ডস সিরিজের সার্বিক বিষয় হচ্ছে আলোচনা। এদিকে আজকে সভায় নির্ধারণ হতে পারে বিপিএল এর কনসোর্টিয়াম। প্রধান পিচ কিউরেটর গামিনী বিদায় ও টনি হেমিমকে ফিরিয়ে আনার ব্যাপারে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এসব এজেন্ডার বাইরে এনসিএল টি20 ও ঘরোয়া ক্রিকেটেও রয়েছে আলোচনার টেবিলে। মিরপুরে চলছে বিসিবি সভা, সেখানে আছেন সহকারী মোহাম্মদ নাজিম। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। নাজিম, বিসিবি সভা সবশেষ খবর কি আছে আপনার কাছে? কখন শেষ হবে বা কি বিষয় আলোচনা হচ্ছে বা সিদ্ধান্ত আসতে পারে জানাবেন। নাফি, এখনো পর্যন্ত আপনার মিটিং চলমান, তো সেটা বলাই যায় আসলে যে আপনার ম্যারাথন মিটিং চলছে এবং বেশ কয়েকটি ইস্যু নিয়ে কিন্তু কথাবার্তা হয়েছে এবং চলমান এখনো পর্যন্ত আছে, সিদ্ধান্তের অপেক্ষায় আছে। 14টি ইস্যুর কথা যেটা বললেন সেটার মধ্যে কিন্তু আপনার অন্যতম প্রধান এজেন্ডা কিন্তু আপনার হচ্ছে দুদকের যে তদন্ত রিপোর্ট। সেই তদন্ত রিপোর্টে কিন্তু এর আগেও যে আপনার সাবেক সভাপতি ছিলেন ফারুক আহমেদ, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল যে আপনার 250 কোটি টাকা লেনদেন বিষয়ে একটা অভিযোগ ছিল, সেটা কিন্তু তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কিন্তু আপনার 18টি ক্লাবের বিপক্ষে যে একটা অভিযোগ আছে সেটাতে কিন্তু আপনার মালিক পক্ষের যে একটা সম্পৃক্ততা আছে সেটা কিন্তু সত্যতা অনেকটা পেয়েছে। সেটার পরবর্তীতে কিন্তু একটা বিসিবিতে কিন্তু আপনার একটা নোটিশ দিয়েছে দুদক। সেই নোটিশটা কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার বিসিবি লিগ্যাল টিম দ্বারা কিন্তু তারা অ্যাডভাইজিং যে একটা প্রসেস আছে সেই প্রসেসের পর কিন্তু পরবর্তীতে তারা বিসিবি পরিচালনা পর্ষদের কাছে জমা দিয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার একটা আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি যদি আরো বেশ কিছু আলোচনা করি, সেটা হচ্ছে যে আপনার নেদারল্যান্ডস সিরিজ নিয়ে যেমনটা বলছিলেন, যেটা হচ্ছে যে আপনার সামনেই নেদারল্যান্ডস আসছে, তো সেখানে কিন্তু আপনি নিরাপত্তার বিষয় থেকে শুরু করে সার্বিক যেভাবে আপনার সুযোগ সুবিধাগুলো ক্রিকেটারদের যে আপনার কিভাবে রাখা হবে কিংবা ফ্যাসিলিটিস সবকিছু নিয়ে একটু আলোচনা করা হবে। এবং পাশাপাশি যে আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আপনার গামিনীকে আসলে যে চুক্তি বাড়ানো হয়েছিল 1 বছরের জন্য, তাকে কিন্তু অব্যাহতি দেওয়ার একটা পরিকল্পনা কিংবা একটা চিন্তা ভাবনা আছে বোর্ডের। গামিনী কিন্তু আগামীকালকে থেকেই তিনি কিন্তু 3 মাসের ছুটিতে চলে যাচ্ছেন, তো সেখান থেকে কিন্তু আপনার টমি হেমিংকে নিয়ে যে একটা কথা হচ্ছিল, যেটা আপনার ধরেন 1 বছরের চুক্তিতে কিন্তু তাকে রাখা হবে এবং তাকে যে দায়িত্বটা দেওয়া হবে যে বাংলাদেশের যতগুলো আন্তর্জাতিক ভেন্যু আছে সেই ভেন্যুগুলো কিন্তু তারই তত্ত্বাবধানে থাকবে এবং তারই অধীনে কিন্তু আপনার মোটামুটি এই ভেন্যুগুলোকে নতুনভাবে পরিচর্যা করবে। এবং উইকেটের কথা যদি আমরা বলি, যেটা হচ্ছে যে আপনার উইকেট নিয়ে বেশ কয়েকবারই আলোচনা হচ্ছিল, যে মিরপুরের উইকেট নিয়ে বেশ কয়েকবারই আপনার সমালোচনা হয়, তো সেই জায়গাটাতে আসলে কিন্তু বিসিবি এবং নতুন একটা পরিকল্পনা নিয়েছে যে আপনার উইকেটটা যাতে একটু ভালো মানের হয়, স্পোর্টিং উইকেট হয়, যেটা বিশ্বমানের উইকেট হয়, সেটাতে একটা নতুনভাবে পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি আরেকটা এজেন্ডা আছে, সেটা হচ্ছে যে আপনার বিপিএল এর কনসোর্টিয়াম কিংবা আপনার ইভেন্ট ফার্মের কাছে দেওয়া হবে, যেটা হচ্ছে বিপিএল আয়োজনের ক্ষেত্রে। তো সেই জায়গাটাতে আসলে কি একটা গ্রুপের কাজ মানে মোটামুটি আপনার অনেকটাই নিশ্চিত হয়ে গেছে, যেটা হচ্ছে আইএমজি গ্রুপ। মোটামুটি আমরা আসন্ন যে বিপিএল আছে সেই বিপিএল কিন্তু আপনার আইএমজি গ্রুপের অধীনেই সম্ভবত হচ্ছে আপনার ইভেন্ট ফার্মের অধীনেই আপনার বিপিএলটা খুব সুন্দরভাবে মানে গোছানো হবে, যে ইভেন্ট ফার্মের অধীনে কাজ করা হবে। ধন্যবাদ মোহাম্মদ নাজিম। এবার ফুটবলের খবর। এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে
কঠিন পরীক্ষা। কাল আসরের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের মেয়েরা। প্রথম 2 ম্যাচ জিতে মূল পর্ব নিশ্চিতে এক ধাপ এগিয়ে আছে আফ্রিদারা। শেষ ম্যাচে হারলেও সুযোগ থাকবে থাইল্যান্ডের টিকিট কাটার। তবে বড় ব্যবধানে হারলে বিপদ। লাওসের ভিয়েন্তিয়ানে ম্যাচ শুরু দুপুর 3টায়। জাতীয় দল কিংবা বয়স ভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশের জয়রথ চলছেই। একের পর এক সাফল্যে হাসছে পুরো দেশ। বলতে গেলে গোটা ফুটবলের চিত্রপটই পাল্টে দিয়েছে লাল সবুজের মেয়েরা। লাওসে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই খেলতে যাওয়ার আগে যে প্রত্যাশা ছিল, প্রথম 2 ম্যাচে তার থেকে বেশি প্রমাণ করেছে সাগরিকারা। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে 3-1 ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তের জালে 2 হালি গোল দিয়েছে পিটার বাটলারের মেয়েরা। এখন অপেক্ষাটা ইতিহাস রচনার। তবে শেষ ম্যাচে বাংলাদেশের সামনে সবচেয়ে কঠিন পরীক্ষা, কেননা আসরের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হতে হবে বাংলাদেশের মেয়েদের। 2 ম্যাচ জয়ের উচ্ছ্বাসের পরও তাই কোচ বাটলারের কপালে কিছুটা চিন্তার ভাঁজ, যদিও মানসিকভাবে বেশ চাঙা আছে আফিদারা। দলের সবাই ভালো আছে, ছোটখাটো যে ইনজুরিগুলো আছে ওটা আমরা কাটিয়ে উঠেছি। দক্ষিণ কোরিয়া যদিও অনেক শক্তিশালী টিম, আশা করছি ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো। আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারলেই যে সব আশা শেষ এমনটাও নয়। হারার পরও সুযোগ থাকবে মূল পর্ব নিশ্চিত করার। তবে বড় ব্যবধানে হোঁচট খেলে ঘটবে বিপদ। বাছাই পর্ব থেকে গ্রুপ চ্যাম্পিয়ন 8 দল ও সেরা 3 রানার্স আপ কাটবে থাইল্যান্ডের টিকিট। তাই গ্রুপ এইচের পয়েন্ট টেবিলের দিকে তাকালে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে বাংলাদেশ। 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে এখন টেবিল টপার। গোল ব্যবধানেও বেশ ভালো। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়া জিতলেও এই গ্রুপ থেকে রানার্স আপ হবে বাংলাদেশ। তখন অন্য রানার্স আপ দলগুলোর সাথে সমীকরণ মিলিয়ে থাকতে হবে সেরা 3-এ। কদিন আগে জাতীয় দল রচনা করেছিল একই ইতিহাস। এবার জুনিয়রদের সেই অপেক্ষা। সব হিসেব কষে চূড়ান্ত পর্ব নিশ্চিত করবে বাংলাদেশ, সেটাই এখন প্রত্যাশা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। পিটার বাটলার নয়, বাফুফের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি ও নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন বাংলাদেশের নারী ফুটবলের সাফল্যের পেছনের কারিগর। এমনটাই বললেন বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। জানালেন অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জেতার জন্যই নামবে বাংলাদেশ। বাংলাদেশের নারী ফুটবল ছুটছে অদম্য গতিতে। মূল দল তো বটেই, বয়স ভিত্তিক দলেও নিয়মিত সাফল্য এনে দিচ্ছে লাল সবুজের মেয়েরা। দক্ষিণ এশিয়ার সাফ ছাড়িয়ে নারী এশিয়ান কাপের মঞ্চেও উঠবে বাংলাদেশের পতাকা। শুধু এখানেই শেষ নয়, স্বপ্ন এখন বিশ্বকাপে খেলারও। 2010 সালে যাত্রা শুরু করা বাংলাদেশ নারী ফুটবল দল গেল 15 বছরে এনে দিয়েছে অনেক সাফল্য। তবে আফিদা ঋতুপর্ণাদের সাফল্যর কারিগর হিসেবে পিটার বাটলারকে সব কৃতিত্ব দিতে চান না বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। শুধু পিটার বাটলার না, এটা আমাদের এই এত বছর ধরে যে আমরা টানা কন্টিনিউয়াস ক্যাম্প করে আসছি, এটা এখানে আমি ভুলে যাব না আরেকজনের নাম, সে হচ্ছে পল স্মলি। পল স্মলি কিন্তু এর বীজ বপন করে গেছিলেন। প্লেয়ারদেরকে এই লেভেল থেকে তৈরি করা এটা পল স্মলি করে গেছে। আমি পল স্মলিকেও ধন্যবাদ দিতে চাই। তখন আমাদের কোচ ছিলেন ছোটন ভাই, তাকেও ধন্যবাদ দিতে চাই। পিটার তো এখন রেডিমেড জিনিস পেয়েছে, পিটার কিন্তু কোনো কিছু তৈরি করে নাই। বাংলাদেশের নারী ফুটবল দাঁড়িয়ে আছে আরও একটি সাফল্যের দ্বার প্রান্তে। ড্র করলেই অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পাবে আফিদারা। তবে প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া হলেও তাতে রনে ভঙ্গ দেবে না লাল সবুজের মেয়েরা। সাউথ কোরিয়াকে তোমাদেরকে রুখে দিতে হবে। আমরা আগামীকালকে মাঠে নামবো। সত্যি কথা বলতে আমি আগামীকাল মাঠে নামবো জেতার জন্য। আমার মেয়েদের প্রতি আমার কনফিডেন্স আছে, কারণ ওরা আমারই ফাইটার। আমি অনেক বেশি আত্মবিশ্বাসী যে কালকে একটা কিছু ঘটবে। নারী ফুটবলকে আরও এগিয়ে নিতে লিগ চালুর কথাও জানিয়েছেন মাহফুজা আক্তার কিরণ। আপনারা এবারে লিগটা দেখতে পাবেন, ইনশাআল্লাহ এবারে লিগ সাউন্ড হবে। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ, ঢাকা।